আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলে আবারও ড্রোন হামলা হয়েছে। ইয়েমেন থেকে দেশটিতে এই হামলা চালানো হয়েছে। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল 12 দাবি করেছে ইয়েমেনের এই ড্রোনটি তারা আটকে দিয়েছে। এরপর জানাবো, ইরানের আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিল পাস। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের সংসদ। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এদিকে ইরানের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত শেষে ইরানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করছে বলে জানিয়েছেন তিনি বলেন, ভবিষ্যতে আমরা ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। এদিকে এবার জাপান থেকে ক্ষেপণাস্ত্র হামলা। জাপান থেকে প্রথমবারের মতো তাদের নিজস্ব ভূখণ্ডে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এটি পরীক্ষামূলক মহড়ার বর্তমান কঠিন নিরাপত্তা পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ জানাবো, বিএনপি হয়তো মনে করেছে তারা ক্ষমতা আসবে। প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে সত্য দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে আবারও ব্যাপক হামলা। ইসরায়েলে আবারও ড্রোন হামলা হয়েছে। ইয়েমেন থেকে দেশটিতে এই হামলা চালানো হয়েছে। আজ মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল 12 দাবি করেছে ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার আগেই ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ সেটি আটক করে ফেলে। ইরানের এই প্রক্সি বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের উপর এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনাকে তারা গুড়িয়ে দিতে শুরু করেছে। ইহুদিবাদীরা মনে করেছিল তারা হয়তো ইয়েমেন থেকে একের পর এক হামলা শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীদেরকে দমাতে পারেনি। তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একে একে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতিদের কোনোভাবেই দমন করতে সক্ষম হয়নি যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। একে একে ইয়েমেনে তারা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালানোর পরও ইয়েমেনের হুতি যোদ্ধাদেরকে দমন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে কোনো কিছু না পেরে তারা আত্মসমর্পণ করেছে নীরবে। হুতি বিদ্রোহীদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই আত্মসমর্পণ করে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে এসেছে। আশা করছি খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের পতন হতে চলেছে। অন্যান্য রাষ্ট্রগুলো থেকে তারা একে একে লেজ গুটিয়ে পালিয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে।
ইরানে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিল পাস। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের সংসদ। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পরেই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পরেই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের নূর নিউজ জানিয়েছে দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে। সংবাদ মাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে আইএই এর পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবে। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিল তেহরান। যুদ্ধবিরতির আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরিষদ কর্তৃক অনুমোদিত বিলটিতে শর্ত দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা কর্তৃক ভবিষ্যতে যে কোনো পরিদর্শনের জন্য সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমটি সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে এখন থেকে যদি জাতিসংঘের কোনো প্রতিনিধি ইরানের পারমাণবিক কার্যক্রম পরিদর্শন করতে চায় তাহলে তাদেরকে নিশ্চিতভাবে ইরানে যেন ইহুদিবাদী ইসরায়েল কোনো হামলা না চালায় সে ব্যাপারে লিখিত দিতে হবে। ভবিষ্যতে জাতিসংঘের কোনো প্রতিনিধি যেন ইরানের পারমাণবিক স্থাপনা সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলের কাছে কোনো তথ্য প্রকাশ না করে এজন্য ইরানের সংসদ থেকে এটি পাশ করা হলো, যেন ভবিষ্যতে ইরান সমস্ত যুদ্ধ এড়িয়ে যেতে পারে। এটি হচ্ছে ইরানের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইরানের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত শেষে ইরানের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যেভাবে তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে সত্যি প্রশংসার। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চায় ইরানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক, আর কোনো হানাহানি নয়, আর কোনো মারামারি নয়। যুক্তরাষ্ট্র এবার ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলির মতো সম্পর্ক স্বাভাবিক করার দিকে ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলেন, আমরা চাই এই ধরনের হানাহানি মারামারি করলে সমস্ত দেশগুলোর জন্যই ক্ষতিকর, সুতরাং আমাদের উচিত একসঙ্গে কাজ করা। ইরান অনেক ভালো বন্ধু। ইরানের সঙ্গে আমরা কাজ করে যুক্তরাষ্ট্রর জ্বালানি ক্ষেত্রকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই। ইরান থেকে একে একে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এরপরও তিনি ইরানের প্রশংসা করে পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের ট্রলের শিকার হতে পারেন এমনটাই জানা গেছে। ডোনাল্ড ট্রাম্প এমনিতেই রাগচটা মানুষ, তিনি অল্পতেই রাগ করে ফেলেন। বিশেষ করে নেতানিয়াহু তার কথার বাইরে গিয়ে তিনি ইরানে হামলা চালানোর পর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপর খেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি বলেছি হামলা করো না, তারপরও তোমরা যেভাবে হামলা চালাচ্ছ এটি করলে ভবিষ্যতে আর কখনোই ইসরায়েল যুক্তরাষ্ট্র তোমার পাশে থাকবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে এবং প্রকাশ্যে নেতানিয়াহুকে গালাগাল করেছেন। এই ঘটনা প্রকাশের পরই পুরো বিশ্বর মাঝে এখন মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট ইসরায়েলের মতো রাষ্ট্রকে প্রকাশ্যে এই ধরনের অশ্রাব্য ভাষায় গালিগালাজ সত্যি অনেককে অবাক করেছে। বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রীর মেয়াদ এবং এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে সার্জিস আলম লিখেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন যে কথা বলেছেন প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে বিএনপি একমত, তবে এনসিসির মতে কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না, অর্থাৎ তিনি সত্য সাপেক্ষে সেটা বলেছেন। রাষ্ট্রীয় সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল যেমন নির্বাচন কমিশন, পিএসসি, দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, স্পিকার, রাষ্ট্রপতি, প্রতিনিধি সহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত
প্রভাবিত হবে। ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে। বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্রে তৈরি হবে সিদ্ধান্ত ভারসাম্য আসবে। দলীয় আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে। চাইলেই যাকে তাকে বসিয়ে নির্বাচনে ডাকাতি করা, দুদককে কাজে লাগিয়ে অর্থ সম্পদ লুটপাট করা কিংবা পিএসসিকে প্রভাবিত করে সরকারি চাকরি কর্মকর্তা কর্মচারীদের নিজের দল থেকে নিয়োগ দেওয়া সম্ভব হবে না। আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলো প্রকৃত সংস্কারের কথা বলি, তাহলে সকল ক্ষেত্রে সম্ভব না হলেও এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যে কোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত। বিএনপি যদি এই শর্ত দেয় যে হয় প্রধানমন্ত্রীর পদে উচ্চ পদস্থ 10 বছর অথবা এনসিসি, তাহলে এখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ প্রাধান্য পাবে সব থেকে বেশি। সেই চিত্রই ফুটে ওঠে। বিএনপি হয়তো মনে করছে তারা অবধারিত ক্ষমতা আসবে, তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির উচিত নিজেকে ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশন থেকে নিজেদের স্বার্থকে বিবেচনা করা।